নমস্কার, আমি অনিমেষ চক্রবর্তী। কসমোসনিক স্টুডিওজের একগুচ্ছ হাসির গল্প নিয়ে এসেছি আপনাদের সামনে আজ। গেলবারে আমরা জানতে পেরেছিলাম যে সাতকড়ি রাজবাড়ি বাঁচাতে বদ্ধপরিকর, কিন্তু আজ আমরা শেষমেশ জানতে পারবো যে আদপে সাতকড়ি রাজবাড়ি বাঁচাতে পারবে কিনা। তাই আর বিলম্ব না করে শুরু করছি গড় হেকিমপুরের রাজবাড়ির চতুর্থ এবং অন্তিম খণ্ড। লেখক শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আর গল্প পাঠে আমি অনিমেষ। শুরু হচ্ছে গড় হেকিমপুরের রাজবাড়ির চতুর্থ এবং অন্তিম খণ্ড। পরদিন সারা গড় হেকিমপুরে হৈ হৈ কাণ্ড। প্রথমে গুঞ্জন, তারপর মানুষের সুর চড়তে লাগলো। এ কি অরাজকতা! দেনার দায়ে আমাদের রাজবাড়ি বিক্রি হয়ে যাবে, ইয়ার কি নাকি! এ তো হতে দেওয়া যায় না। হাটখোলায় প্রায় মিটিং বসে গেল। একটু বেলার দিকে খবর পেল হারু খাসনবিশ। তৎক্ষণাৎ দলবল নিয়ে পোস্টার ছিঁড়ে ফেলতে ছুটে এলো সে। তার দলবল হাটখোলার কয়েকটা পোস্টার ছিঁড়তেই লোকজন রে রে করে তেড়ে এলো। হারু বুক চিতিয়ে হুঙ্কার দিল, খবরদার, আমাদের সঙ্গে লাগ দিয়ে আসিস না, লাশ নেবে যাবে। একজন ডাবওয়ালা তার দা হাতে এগিয়ে এসে সামনে দাঁড়িয়ে বলল, এই দা দেখছো? ধারালো দা, এক কোপে তোমার গলা নেবে যাবে। হারু ফের একটা হুঙ্কার দেওয়ার চেষ্টা করল, কিন্তু হঠাৎ বৃষ্টির মতো চড়চাপড় পড়তে লাগলো তাদের উপর। হারাধন প্রথমে একটু ঘুষি টুসি চালানোর চেষ্টা করেছিল বটে, কিন্তু হাঁটুর কিল বলে কথা। কয়েকজন আবার লাঠি বাগিয়ে এসে দু চার ঘা বসিয়ে দিতেই হারু আর তার দলবল প্রাণ ভয়ে ঊর্ধ্বশ্বাসে দৌড়তে লাগলো। বিস্তর লোক পিছু নিয়ে ছুটতে ছুটতে লাঠি ঘুষি চড়চাপড় চালিয়ে এক্কেবারে রথতলার মাঠের পার করে দিল তাদের। আরও একটু বেলার দিকে গজপতির বাড়িতে গায়ের মাতব্বর এবং বিশিষ্টজনেরা জমায়েত হয়েছেন। আলোচ্যের বিষয় রাজবাড়ির সংকট। গায়ের প্রায় কেউই বাদ নেই, এমনকি 94 বছরের উমাপদবাবু এবং 99 বছরের দ্বিজপত সাঁতরাও হাজির। শিবু গায়েন বললেন, পোস্টারগুলো সাঁটালো কে বলুন তো? গজপতি বলে, আমার মনে হয় এ কাজ সাতকড়ির। সে অত্যন্ত বুদ্ধিমানের মতোই কাজটা করেছে। শুধু পোস্টারেই এত রিয়াকশন হবে তা কি কেউ ভাবতে পেরেছিল? আমি ডাক পাঠিয়েছি, সে আসছে। যদু ঘোষ শুকনো মুখে বলল, রাজবাড়ি যে বাধা আছে তাই তো জানতুম না। গত বিজয়া দশমীতে তো রাজামশাই আর রানীমাকে প্রণাম করতে এলুম, অনেক সুখ দুঃখের কথাও হলো, কই তখন তো একবারও মুখ ফুটে কথা বললেন না। দ্বিজপদ বললেন, নিজের অসুবিধার কথা রাজামশাই কখনোই কাউকে বলবেন না, ওর আত্মসম্মান বোধ বড়ই টনটনে। সবাই কথাটা সমর্থন করল। গজপতি বলল, এবার আমি রাজামশাইকে রাজি করাবই। 1.5 লাখ এমন বেশি কিছু নয়, আমরা সবাই মিলে দুদিনের মধ্যেই টাকাটা তুলে ফেলতে পারবো। সবাই হাত তুলে বলে উঠল, রাজি, আমরা রাজি। এমনকি হাড় কিপটে শিবু গাইনও 1000 টাকা কবুল করে ফেলল। সাতকড়ি লাজুক মুখে উঠে দাঁড়িয়ে বলল, আগে আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু বলার আমার আস্পর্দার মতো। আমি তো সামান্য মানুষ, কথাটথাও বিশেষ আসে না আমার। আমার নিবেদন হলো, আপনাদের আর কষ্ট করে টাকা তুলতে হবে না। হাটের মানুষরাই, ব্যাপারীরাই প্রায় 2.5 লাখ টাকা তুলে দিয়েছে। শুনে তো সবাই হা হা করে উঠল। গজপতি বলল, তার মানে কি, শুধু হাট খোলার লোকেরাই দিলে হবে নাকি? আমরা এখনো বেঁচে আছি না? হাট খোলার কাছে ছোট হয়ে যাব নাকি? কি বলেন আপনারা? উমাপদবাবু উঠে বললেন, কক্ষনো না। আমরা যদি ওর ডবল তুলে না দিতেই পারি, তবে আমি আমার নাম পাল্টে দেব, এই বলে দিলুম। কানাই মাস্টার বলল, অবশ্যই, দরকার হলে আমি আমার বইয়ের গয়না দিয়ে দেব। আমার এক পূর্বপুরুষ তো রাজাদের পাঠশালে পড়াতেন, সম্পর্ক আজকের নয় বাপু। যদু ঘোষ বলে উঠল, আমি 10,000 দেব বলে ঠিক করেছিলাম, ওটা ডবল করে 20,000 করলাম। আমার ঊর্ধ্বতন চতুর্থ পুরুষ রাজবাড়ির পাল পর্বণে দই আর মন্ডা মিঠাইয়ের সাপ্লাই দিতেন। ভোলাবাবু অনেকক্ষণ ধরে ব্যাপারটা বোঝবার চেষ্টা করছিলেন। এবার বললেন, আচ্ছা, এটা কি গড় হেকিমপুরের রাজবাড়ির কথা হচ্ছে নাকি? গজপতি রাগের গলায় বলে, ভোলাদা, সবসময় মেঘের রাজ্যে বাস করলে কি হবে? মাঝে মাঝে একটু ধরাধামেও তো নেমে আসতে হবে নাকি? ভোলাবাবু ভারী লজ্জিত হয়ে বলেন, না মানে, এই বুঝতে আমার একটু যা সময় লাগে।
এবার বুঝতে পেরেছেন তো? মনে হয় নির্যাস বুঝতে পেরেছি। আমার মনে ছিল না। আমার এক পূর্বপুরুষ কত নম্বরও তা বলতে পারবো না, তবে তিনি রাজসভায় পণ্ডিত ছিলেন। রাজবাড়ির প্রতি আমারও একটা কর্তব্য আছে। গজপতি বলে, ওহে সাতকড়ি, বাড়তি টাকাটা দিয়ে রাজবাড়ির সংস্কার হবে। ওরকম ভুতুড়ে চেহারা পাল্টে যাতে রাজবাড়ির মতোই দেখায় সেই ব্যবস্থাই করতে হবে। যে আজ্ঞে, আপনারা বড্ড ভালো লোক। এত ভালো লোক আমি আর দেখিনি। সাতকড়ির চোখ দিয়ে টস টস করে জল পড়তে লাগলো। গজপতি বলল, তুমিও বড়ই ভালো। রাজামশাই আর রানীমাকে যে তুমি এত আগলে রেখেছ, তুমি না থাকলে যে কি হতো। 3 দিনের মধ্যেই আরো প্রায় 5 লাখ টাকা উঠে এলো। একুনে দাঁড়ালো প্রায় 7.5 লাখ। একেবারে ভাসাভাসি কাণ্ড। একদিন সকালবেলায় রাজা প্রতাপ যখন বাইরের বারান্দায় তার ইজি চেয়ারে বসে আছেন, তখন সাতকড়ি গিয়ে বলল, রাজামশাই, আপনার আর বাড়ি ছাড়তে হবে না, টাকা জোগাড় হয়ে গেছে। রাজা প্রতাপ ভ্রু কুঁচকে বিরক্ত গলায় বললেন, তার মানে টাকা কি গাছে পড়ল নাকি? না রাজামশাই, গড়হেকিমপুরের সবাই রাজবাড়ি বেদখল হয়ে যাচ্ছে দেখে তারা নিজেরাই নিজেদের গরজে টাকা বন্দোবস্ত করেছে। রাজামশাই বিরক্ত হয়ে বললেন, সে কি, ওরা কেন টাকা দেবে, আর আমি তা নেবই বা কেন? আজ্ঞে, সে আপনার অভিরুচি, তবে তারা রাজা এবং তাদের রাজবাড়িকে বড্ড ভালোবাসে। মুটে মজুরেরা অবধি যে যা পেরেছে দিয়েছে। রাজবাড়ি তারা কোনো মহাজনের হাতে যেতে দেবে না। এটা কিন্তু দয়া নয়, ভালোবাসা। রাজা প্রতাপ ভ্রু কুঁচকেই বললেন, আমার মনে হচ্ছে এর মধ্যে তুই কলকাঠি নেড়েছিস। যে আজ্ঞে, কলকাঠি নাড়া নয়, তবে আমি সবাইকে ঘটনার কথা জানিয়েছি। তার বেশি কিছুই করতে হয়নি। পুরো গা ক্ষেপে উঠেছে। রাজা প্রতাপ খানিকক্ষণ গুম হয়ে বসে রইলেন। সাতকড়ি প্রমাদ গুনল। বেশ কিছুক্ষণ চুপচাপ গম্ভীর মুখে বসে থেকে হঠাৎ রাজা প্রতাপ ভারী প্রসন্ন মুখে একটু হাসলেন। বলছিস, ওরা আমাকে ভালোবাসে? রাজাদের তো আজকাল কেউই পছন্দ করে না, তবে ওরা ভালোবাসে কেন তা জানি না রাজামশাই। তবে প্রায় সকলেরই রাজবাড়ির সঙ্গে সম্পর্ক আছে। এ বাড়িকে তারা নিজের বাড়ি বলেই মনে করে। রাজা প্রতাপ প্রসন্ন মুখে বললেন, তাই বুঝি? হ্যাঁ রাজামশাই, যদি তাই হয় তবে এ টাকা রাজবাড়ির উদ্ধারের কাজেই লাগুক। প্রণাম রাজামশাই, আমি আসি। 5 দিনের মাথায় একদিন গড় হেকিমপুর থেকে 50 জনেরও বেশি লোক দল বেঁধে গঞ্জে গরদান ভাই অটোওয়ালের গদিতে হানা দিল। হঠাৎ দুপুরে এতগুলো লোককে একসঙ্গে দেখে অটোওয়াল অবাক। ঘাবড়ানো গলায় বলল, কি ব্যাপার গজপতি বাবু, কি হলো? গজপতি বলল, আপনার কাছে রাজবাড়ি 1.5 লাখ টাকায় বাধা আছে তো? আপনি কন্ট্রাক্টটা বের করুন, আমরা টাকা এনেছি। বিস্মিত অটোওয়াল বলে, আপনারা টাকা দিবেন কেন? টাকা তো দিবেন মহারাজ। মহারাজই টাকা পাঠিয়েছেন। আমরা 50 জন আছি, পিছনে আরো লোক আসছে। অটোওয়াল বিবর্ণ মুখে বলল, হাঁ হাঁ কাহে নাহি, কিন্তু ওই ভূতের বাড়ি ডিমলিশ করে আমি তো একটা মডার্ন রিসর্ট বানিয়ে দিতাম, কত অ্যাট্রাকটিভ ব্যাপার হতো। আমাদের ভূতের বাড়ি ভালো লাগে অটোওয়ালজি। আপনি টাকাটা গুনে নিন আর কাগজটি বের করুন। অটোওয়াল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হাঁ হাঁ কিউ নাহি। গজপতি টাকার বান্ডিলটা বাড়িয়ে দিল। অভ্যস্ত হাতে টাকা গুনতে লাগলো অটোওয়াল। গোনা শেষ হলে বলল, সব ঠিক আছে, কাগজটা নিয়ে যান। রাম রাম গজপতি বাবু। হ্যাঁ, রাম রাম। বিকেলে প্রায় মিছিল করে গড়হেকিমপুরের কয়েকশো লোক রাজবাড়িতে হাজির হয়ে গেল। ভিতরে ঢুকলো অবশ্য কয়েকজন, বাকিরা ফটকের বাইরেই দাঁড়িয়ে রইল। বিস্মিত রাজা প্রতাপ বললেন, এ কি, কি ব্যাপার গজপতি? গজপতি চুক্তিপত্রটা রাজামশাইয়ের পায়ের কাছে রেখে প্রণাম করে বলে, রাজামশাই, এরপর কোনো দরকার পড়লে মহাজনের কাছে না গিয়ে আমাদের বলবেন, আমরা আপনার সন্তানের মতো। রাজা প্রতাপ প্রসন্ন মুখে বললেন, এবার থেকে তাই হবে বাবা। পরদিন থেকে মিস্ত্রিরা লেগে গেল রাজবাড়ির সারাই করতে। সকালবেলা বৃন্দা ঠাকুরও নিত্যকার মতোই জলচৌকিতে বসে মালা টপকাচ্ছেন, কিন্তু জপে মন নেই। কখন সুহাসিনী আসে তার জন্য চোখ কান খোলা রেখেছেন।
আজ যেন সুহাসিনী আসতে বড্ড দেরি করছে। মনে মনে বেশ অস্থির হয়ে পড়েছেন বৃন্দা ঠাকুরন। আজ সুহাসিনীকে মুখের মতো জবাব দিতে হবে। গড় হেকিমপুরের রাজবাড়ি নিয়ে মশকরা, আজ আসুক মুখপুরি, বুঝিয়ে দিতে হবে গড় হেকিমপুরের দাপট। নেতা বালতি নিয়ে সুহাসিনী ঢুকতেই জপ বন্ধ রেখে গলা তুলে বৃন্দা ঠাকুরেন বলে উঠলেন, কিরে মুখপুরি, খুব যে আঙুল নাচিয়ে বলেছিলি আমাদের নাকি ভিটে ছাড়া করতে লোক আসছে, এখন দেখ বাড়ি মেরামত করতে মিস্ত্রি লেগেছে, কেমন আগের মতোই আবার ঝকমক করবে, পারলো কেউ কিছু করতে? সুহাসিনী ঠোঁট উল্টে বলল, সব জানি গো দিদিমা, গড় হেকিমপুরের লোকেরা টাকা তুলে দিয়েছে রাজবাড়ি রক্ষা করতে। আরো শুনবে, আমিও একজোড়া সোনার মাকড়ি বেচে 500 টাকা দিয়েছি। শত হলেও রাজবাড়ি তো আর ঠিক পরের বাড়ি নয়। বৃন্দা ঠাকুরন কেমন যেন ভোম্বল হয়ে চেয়ে রইলেন। তারপর অবাক গলায় বললেন, তুই মাকড়ি বেচে টাকা দিয়েছিস? তা কি করব বলো, আমাদের হাতে তো সবসময় নগদ টাকা থাকে না। সে মাকড়ি গাছে যাক, কপালে থাকলে আবার হবে, রাজবাড়ি তো বেঁচেছে। আজ সুহাসিনী হুঁড়ো দেওয়ার আগেই জলচৌকি ছেড়ে বিছানায় উঠে বসলেন বৃন্দা ঠাকুরন। তারপর হঠাৎ ফুপিয়ে উঠে বললেন, পোড়া চোখে জল আসছে কেন রে? ও মা, কাঁদছো কেন? তোমার চোখে এখনো যে জলের স্টক আছে সেটাই তো জানতুম না। একটু কাছে আসবি মুখপুরি, তোর মুখখানা আজ একটু ভালো করে দেখি, আর একটু আদর করি, আয় তো কাছে। সুহাসিনী হেসে বলল, আর আদিক্ষেতার দরকার নেই, আমি বরং তোমাকে একটা পেন্নাম করি, ভালো করে আশীর্বাদ করো। আয়, কাছে আয়। পুতুল বহুদিন চুপ করে আছে, কোনো প্রশ্নেরই জবাব দেয় না। তবু পুতুলটাকে লুকিয়ে রাখে সাতকড়ি। রোজ নিজের বালিশে শোয়ায়, আর কি যত্ন করবে তা ভেবে পায় না। হয়তো আর কথা কইবার দরকার নেই, হয়তো কথা ফুরিয়ে গিয়েছে, কিংবা হয়তো এবার সত্যিকারের পুতুলই হয়ে গেছে, কে জানে। তাই সাতকড়ির মনটা বড্ড খারাপ। রানীমা একদিন তাকে ডেকে বললেন, হ্যাঁ রে, তোর মুখটা অমন শুকনো কেন রে? মনটা কি ভালো নেই? কি হয়েছে? কিছু না রানীমা, এমনি, এখানে আর ভালো লাগছে না। আমি তো বাউন্ডুলে মানুষ, মনে হয় এবার আপনাদের কাছ থেকে ছুটি নেওয়ার সময় এসেছে। বলিস কি, তুই কি আর আমাদের কাজের লোক? তোকে তো আমার ছেলে বলেই মনে হয়। রাজামশাইও বলেছেন আজকাল নিজের ছেলেও এত করে না, তুই আমাদের জন্য যতটা করেছিস। আমরা দুজনে মিলেই ঠিক করেছি এই বাড়ি ঘর আর সামান্য যে জমি জমা আছে সব তোকেই দিয়ে যাব। আমাদের ছেড়ে কোথায় যাবি বাবা? আমাদের সুদিন থাকলে তোর একটা হিল্লে করেই দিতাম। এখন কুড়িয়ে বাড়িয়ে যা আছে সব জড়ো করলে খুব কম হবে না। তুই জোয়ান মানুষ, খেটে খুঁটে ঠিক উপায় করতে পারবি। আমাদের আদায় উসুল করার লোক নেই বলে জমি জমা থেকে কিছুই আসে না আর। তুই উঠে পড়ে লাগলে ঠিক আদায় হবে। সাতকড়ি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, একটু ভেবে দেখে রানীমা, মনটা ভালো নেই। আমি তো মায়েরই মতো, আমাকে বলা যায় না? কি বলবো তা বুঝতে পারছি না, শুনলে আপনি হয়তো হাসবেন। তোর যাতে মন খারাপ হয়েছে তা শুনে হাসবো কেন রে? আপনাদের গোল ঘরের 3 নম্বর আলমারিতে একটা সবুজ পোশাক পরা পুতুল আছে জানেন? রানীমা হঠাৎ একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, জানবো না কেন, খুব জানি। ওই পুতুল চুরি করতে কতবার চোর এসেছে। আপনি কি জানেন পুতুলটা কথা কইতে পারে? জানি বাবা, খুব জানি। ও আসলে পুতুল নয়, আর কিছু, তা জানি না। শুধু লক্ষ্য করেছি বেশি ঘাটাঘাটি পছন্দ করে না। ওকে ওর জায়গাতেই রেখে দিলে খুশি হয়। যদি চুরি হয়ে যায় সে ভয় নেই, কাঁচা চোর হলে ও নিজেই ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়, আর পাকা চোর হলে পালিয়ে আসে আমার কাছে বা রাজামশাইয়ের কাছে। কিন্তু কাছে রেখে দেখেছি বড্ড চুপ হয়ে যায়। ওকে আমি আমার কাছেই রেখেছি, আর কথা কইছে না। রানীমা হেসে বললেন, সেদিন চোর এসেছিল বলে ও তোর কাছে পালিয়ে গেছিল বুঝি? হ্যাঁ মা। এখন থেকে আমাকে মা বলেই ডাকিস, রানীমা নয়। বুঝেছি, তোকে ও ভালো লোক বলেই চিনেছে। ওকে ওর জায়গায় রেখে দে। আমাদের অনেক বিপদ আপদের সময় ও কিন্তু জানান দিয়েছে। রাজামশাইয়ের যখন অসুখ হয়েছিল
তখন ওই দর্পনারায়ণই বলেছিল অটোওয়ালের কাছে ধার করতে। আমি বললুম, শোধ দেব কেমন করে? তখন বলেছিল, শোধ হয়ে যাবে। এমনকি তুই আসার আগে যখন কাজের লোকের অভাবে আমি খুব কষ্টে পড়েছিলাম, বাত ব্যাধিতে কাতর হয়ে কাতরাতে কাতরাতে রান্না করছি, তখন একদিন দুপুরবেলা বলে উঠল, লোক আসবে, ভালো লোক। সত্যি মা? হ্যাঁ বাবা, তুই এলি বলেই তো বাঁচলুম। ওর নাম দর্পনারায়ণ রেখেছেন? আমি না, তোদের রাজামশাই রেখেছেন। ওর গলার স্বর নাকি হুবহু রাজামশাইয়ের দাদামশাইয়ের মতো। তার নাম দর্পনারায়ণ। দাদু ওকে বড্ড ভালোবাসতেন, তাই ওর বিশ্বাস ওর দাদু পুতুলে ভর করেছেন। কি জানি বাবা, দুনিয়ার কত রহস্যই যে আছে। সাতকড়ি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আমার ভুল হয়েছিল মা, আমি তোমাদের ছেড়ে যাব না। রানীমার মুখে সূর্যোদয়ের মতোই একটি হাসি ফুটে উঠল। সকাল 8:30। যদু ঘোষ আর গজপতি মুখোমুখি বসে। বুঝলে যদু, ভাবছিলাম এখন থেকে রোজ রাজবাড়ির জন্য একটা করে সিধে পাঠানোর ব্যবস্থা করলে কেমন হয়। ধরো, চাল ডাল, কিছু আনাজ, একটু মাছ, এইসব আর কি। রাজামশাই আর রানীমা যে উপোস করে থাকবেন, এইটা কিন্তু বরদাস্ত করা যায় না। কি বলো? তোমার ভাবনাটা বড়ই ভালো। এসব অস্তিবাচক আর স্বস্তিবাচক চিন্তা করো বলেই তোমাকে আমার এত ভালো লাগে। কিন্তু ভায়া, একটু দেরি হয়ে গেছে। গত পরশু থেকেই বাজারের ব্যাপারীরা রাজবাড়িতে সিধে পাঠাতে শুরু করে দিয়েছে। তাদের দুঃখ হলো গড়হেকিমপুরে যে একজন রাজা আছেন সেটা তারা ভুলেই গিয়েছিল। আর রাজবাড়ির যে এমন দুর্দশা হয়েছিল, এই কথা তাদের কেউ বলেনি। গজপতি ভারী অসন্তুষ্ট হয়ে বলে, এটা তো ওদের ভারী অন্যায়। আমরা যা করতে চাই ওরা সেটা আগেই করে ফেলে। এই অরাজকতা তো আর সহ্য করা যাচ্ছে না। এর একটা বিহিত দরকার। আহা, ওরা তো একটা ভালো কাজই করছে। তুমি খুঁচিয়ে খুঁচিয়ে তার মধ্যে থেকে অন্যায় বার করছো কেন বলো তো? তাই বলে আমাদের কি কর্তব্য নেই? তা থাকবে না কেন? সেটাই বরং ভেবে বের করো। আর শুনেছি তুমি নাকি রোজ 1 সের করে দুধ রাজবাড়িতে পাঠাচ্ছ। আর কি করতে চাও? আহা, সেটা ভাবতে সময় লাগবে তো। বাজারের ব্যাপারীরা সবসময় আমাদের টেক্কা দিলে তো আর হবে না। রানীমার গয়নাগাটি বোধহয় নগেন কর্মকারের কাছে বাধা আছে, সেগুলো সারানোর বন্দোবস্ত করো নয়। সেটা কত টাকার ব্যাপার? বেশি নয়। রানীমার গয়নাও তো বিশেষ ছিল না অবশিষ্ট। নগেন আমার বাড়ির পাশেই থাকে, তার মুখেই শুনেছি ওই মোটামুটি 50-60 হাজার টাকার মতো আছে। ঠিক আছে, আর কি করা যায় বলো তো? করার জন্য হামলে পড়ো না, বরং মাঝে মাঝে গিয়ে একটু খোঁজ খবর নিও। যখন যা লাগবে তা দিলেই হবে। গজপতি একটু গুম হয়ে রইল। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হুম, তুমি বোধহয় ঠিকই বলছো। আজ বীণাপানি দেবী হিঙের কচুরি আর আলুর দম নিয়ে এলেন। যদু ঘোষ আর গজপতির চোখ চকচক করতে লাগলো। যদু ঘোষ খেয়ে দিয়ে তৃপ্ত হয়ে আরামে চায় চুমুক দিল। আহা, কি ভালো চা! চা শেষ করে উঠে পড়ল যদু ঘোষ। তারপর যথারীতি দরজা বরাবর হেঁটে গেল। দরজাটা খুলে বাইরে পা বাড়িয়েও ফিরে দাঁড়িয়ে খুব নরম করেই বলল, ভাই গজপতি, তোমার হয়তো স্মরণে নেই যে তোমার কাছে আমার এখনো সেই 75টা টাকা পাওনা আছে। গজপতি শশব্যস্ত হয়ে বলে, ইস, ছি ছি, সত্যিই তো, সেই 75 টাকা তো এখনো শোধ হয়নি। কি কাণ্ড বলো তো! না না, আর দেরি করাটা কাজের কথা হবে না। ঠাকুরমশাইকে কালই খবর পাঠাচ্ছে একটা শুভ দিন দেখে দিতে। আর দেরি করাটা ঠিক হবে না। এই শেষ হলো গড়হেকিমপুরের রাজবাড়ির চতুর্থ এবং অন্তিম খণ্ড। শেষমেশ আমরা দেখতে পেলাম কি করে একত্রিত হয়ে এবং দলবদ্ধ হয়ে গড়হেকিমপুরের জনসাধারণ তাদের রাজবাড়ি এবং রাজাকে রক্ষা করলেন। আগামী সপ্তাহে আমরা আরও একটি নতুন হাসির গল্প নিয়ে আপনাদের সামনে আসব। নমস্কার।